ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে নাম্বার সিস্টেমের শেষ ক্লাস এবং এই শেষ ক্লাসে কিন্তু আমাদের বেসিক যে বেসিক ক্লাস সেটা সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাবে। আর এই ক্লাসটা করে দিলে তোমরা নাম্বার সিস্টেমের মোটামুটি 99% অঙ্ক কিন্তু পেরে যাবে। বোঝা গেছে? তো আজকে যে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই আনসার দিয়েছে, এর আগের দিন আমি আনসার দিয়েছিলাম, বলেছিলাম অনেকেই আনসার দিয়েছে। যাই হোক, আমি নামগুলো ভুলে গেলাম, দেখলাম না, বাট ঠিক আছে। এর পরের দিন যারা নাম দিবে এবং আজকে যারা নাম গতকালে যে ক্লাসে নাম বলেছে অ্যান্সার, তাদেরও নাম দিব পরের ক্লাসে। আর আজকেও যে হোমওয়ার্কগুলো দিব সেগুলোও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যারা জানাবে তাদের কিন্তু আমি নাম নেব যে এই অঙ্ক যেটা হোমওয়ার্ক দিয়ে তারা কিন্তু অ্যান্সার দিয়েছে। তো আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে কিন্তু আমরা যেগুলো শিখবো সেটা আমি গতকালেই বলে দিয়েছিলাম যে কি শিখবো। তো চলো আজকে আমরা বিভাজ্যতা নিয়মের পার্ট 2 করব। সেটা প্রথমেই পার্ট 2 যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে যে কি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাই তো? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দারুণ ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু বিভাজ্যতার নিয়ম পরীক্ষায় কিন্তু আসবে, এর উপরে কোশ্চেন, প্রচুর কোশ্চেন এসছে। তো আমরা কিন্তু একটার পর একটা করে কিন্তু পড়বো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। চলো দেখো, 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, ধরো আমাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিল, ঠিক আছে, আর পরীক্ষায় কিন্তু আসে, দিয়ে বলছে যে এটা কি 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তাহলে এটা যদি আমি চেক করতে যাই তাহলে আমার কাজটা কি, 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে আমাকে কি করতে হবে, যে কি এইখানে যে যতগুলো সংখ্যা থাকুক না কেন আমাকে একটা ছেড়ে একটা নিতে হবে। মানে এক নিলাম, তারপরে একটা নিলাম, আর তো নেই এই পারে নিব, তো কিছু তো নেই এখানে, তাহলে হয়ে গেল। তাহলে আমি একটা ছেড়ে একটা নিব। তাহলে আমি এখানে ধরো এক আছে, তো আর একটাই বলছি, তোমরা অন্য কিছু ভাবতো, 5 নিলাম। তাহলে কি করব, এখানে এই প্রথমটা নিলাম, তারপরে দ্বিতীয়টা নিব, তারপরে চতুর্থটা নিব, তারপরে হচ্ছে যে কি আমরা এরকম করে একটা ছেড়ে একটা নিব। প্রথম নিলাম, তৃতীয় নিলাম, পঞ্চম নিলাম, এইভাবে নিলাম। তাহলে এই যে সংখ্যাগুলো যেগুলো নিলাম তাদের যোগফল বের করব, আর যেগুলো বাকি পড়ে আছে তাদের যোগফল, মানে 2 আর 6 এর যোগফল। তাহলে 2 আর 6 এর যোগফল হচ্ছে 8। তাহলে এদের যোগফল হচ্ছে 8। এটা এদের ডিফারেন্সটা কত? 2। এদের যে ডিফারেন্সটা আসবে, এদের যে পার্থক্যটা আসবে, সেই পার্থক্যটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি আমাদের এখানে 2 আছে, 2 কি 11 দ্বারা বিভাজ্য? একদমই না, 2 কিন্তু 11 দ্বারা বিভাজ্য না। তাই কিন্তু আমাদের এই যে সংখ্যাটা সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। বুঝে গেছে? তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা কিন্তু শিখে গেলাম। কি বললাম? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি বলছে, আমাদের ধরো এরকম একটা সংখ্যা দিয়ে আমরা কি বলবো, যে এরকম একটা সংখ্যা দিয়ে দিবে। আরবিটা আমি ধরো একটা সংখ্যা নিয়ে নিলাম এইরকম, ঠিক আছে, এরকম একটা সংখ্যা নিয়ে নিলাম যে কোনো একটা সংখ্যা। এই সংখ্যাটা আমরা কি দেখবো, যে এটা 11 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তা আমি কি করব, একটা ছেড়ে একটা নিব। এই 6 নিলাম, তারপরে আর 2 নিব না, 1 নিব। এই 2 নিব না, আবার 5 নিব। তাহলে এই কটা যোগ করব। তাহলে এই কটা যদি যোগ করি তাহলে আমাকে কি করতে হবে, এটা 6 6 12 হয়ে গেল। আবার এই যে দুটো বাকি পড়ে আছে এই দুটোর কি করব, আমি মানে এদের আবার যোগফল নিব। তাহলে 2 2 কত? 4। তাহলে 4 আমি যদি বিয়োগ করি তাহলে কত আসছে? 8 আসছে। 8 কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়। তাই কিন্তু আমার যে এই সংখ্যাটা এটা নিয়েছিলাম এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য না। আশা করি 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে কিন্তু কোনো রকম আর ডাউট থাকার কথা নয়। তো এই ধরনের প্রশ্নটা কি রকম আসে স্যার, দেখো প্রশ্ন কি রকম আসে সেটা নিয়ে এবার আমি আলোচনা করব। দেখো তাহলে এটার উপরে কোশ্চেন কি রকম আসে, খুব ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন কি রকম আসবে একটু ভালো করে বলে দিই, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি এরকম করে নিই যে কি 7 8 স্টার মার্কস দিয়ে ধরো 2 দিয়ে দিল, ঠিক আছে, দিতে পারে এরকম। দেন বললো যে স্টার মার্কসে কত বসালে তোমার এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার কাজ কি, একটা ছেড়ে একটা নিলাম, তো একটা ছেড়ে একটা নিলাম। এবার এখানে কি দেখো, যে একটা ছেড়ে যখন আমি একটা নিলাম, তাহলে এবার এটাকে ছেড়ে আমি এটা নিলাম। তাহলে আমার আলটিমেট কত দাঁড়াচ্ছে? আলটিমেট আমার দাঁড়াচ্ছে কিন্তু এই 6 + 8 + 2 = হচ্ছে 16। তাহলে আমি কিন্তু এবার এই দুটো নিতে পাবো, তাই তো? তাহলে স্টার মার্কসে আমি একটা সংখ্যা এমন বসাবো যেটাতে এদের অন্তরটা কি হয়ে যাবে, কিন্তু
যাতে 11 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তাহলে দেখো আমি যদি এইখানে যদি 9 নিয়ে নিই, স্টার মার্কস থেকে 9 নিই, তাহলে এই দুটো যোগফলটা কত হবে? 7 আর 9 যোগ করে কত হবে? 16। আর 16 থেকে 16 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে? 0। আর 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে 11 দ্বারাও বিভাজ্য, এটা 11 দ্বারাও বিভাজ্য, 0ই আসবে, কিন্তু 11 দ্বারা বিভাজ্য তো হচ্ছে। তাহলে কি আমাকে স্টার মার্কসে কত বসাতে হবে? স্টার মার্কসে আমাকে কিন্তু 9 বসাতে হবে। এটার অ্যান্সার হয়ে গেল 9। তো এই রকম টাইপের কিন্তু প্রশ্ন আসে। তাহলে এই বোঝা গেছে তো প্রশ্ন কি রকম আসে? 9 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে। চলো তাহলে আমরা কিন্তু 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এর বাইরে সেরকম কোনো কিচ্ছু আসে না। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা বের করতে পারি। চলো এরপরে আমরা যেটা করব সেটা করব যে এরপরে আর যেগুলো আছে সেগুলো একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা আমার ডাউট আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন, আমি করে দেবো। দেখো 12 দ্বারা বিভাজ্যতা, দেখো আমি বলছি, দেখো যেমন হচ্ছে 12 আমি একসঙ্গে করে দিচ্ছি, 12 একসঙ্গে করে দিচ্ছি, ঠিক আছে? 12, তারপরে দেখো 14, তারপরে দেখো 15, তারপরে দেখো 18। এই যে সংখ্যাগুলো আছে যেগুলো কিরকম সংখ্যা? যৌগিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু নাম্বার সিস্টেমের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু ভালো করে বুঝিয়েছি। এই যে যৌগিক সংখ্যাগুলো যেগুলো আছে সেই সংখ্যাগুলোর কিন্তু আমার বিভাজ্যতা নিয়ম করা খুবই সহজ। কিরকম সহজ? দেখো আমি একসঙ্গে করে দিচ্ছি, এখানে 12 লিখেছি, কোনো ব্যাপার না, বাট আমি একসঙ্গে এই কটা সব কটা করে দিচ্ছি, আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমি আবার একটার পর একটা বুঝিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। 19 পর্যন্ত করবো আমরা, ডিরেক্ট 19 পর্যন্ত করবো। তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো যে দাঁড়াচ্ছে আমার এই যে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 14 দ্বারা আর 15 দ্বারা আর 18 দ্বারা। আচ্ছা আর এখানে একটা 16 দ্বারাও লিখে নিই, 16টাও খুব সহজ, 16 দ্বারা, 16টাও তো যৌগিক সংখ্যা, আশা করি আর যৌগিক সংখ্যা এর মধ্যে নাই। তাহলে এই সংখ্যাগুলো বিভাজ্যতার নিয়ম কিন্তু খুবই সহজ। যখন এইরকম যৌগিক সংখ্যা দেওয়া থাকবে, মৌলিক সংখ্যা না, যখন যৌগিক সংখ্যা দেওয়া থাকবে, সেই যৌগিক সংখ্যাটাকে আমরাকে এমনভাবে লিখতে হবে যে দুটো সংখ্যা যেরকম, কিরকম সংখ্যা? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। কি বললাম? দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে আমাকে লিখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর পরস্পর মৌলিক সংখ্যা কি, এটা কিন্তু আমি নাম্বার সিস্টেমে দ্বিতীয় ক্লাসে ভালো করে বলে দিয়েছি, দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে খুব ভালো করে বলে দিয়েছি, দেখে নিবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে পরস্পর মৌলিক সংখ্যা, আমরা এমন দুটো সংখ্যা নিব যারা পরস্পর মৌলিক সংখ্যা, তাদের গুণফল। তাহলে দেখো আমি যদি 12কে 3 4 12 লিখি, 3 আর 4 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আবার যদি 14 লিখি তাহলে 2 গুণিত 7, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আবার যদি 15কে লিখি 3 গুণিত 5, হ্যাঁ 3 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা। আমি এইভাবে লিখবো, যে যৌগিক সংখ্যাগুলো পাবো তাকে কিন্তু আমরা এইভাবে লিখবো। বুঝা গেছে? এবার 16টার ক্ষেত্রে কিন্তু এইখানে এরকম ভাবে হবে না। কেন হবে না সেটাও আমি বলছি, ঠিক আছে? তোমরা বলতে পারো যে হবে না, তুমি খুঁজে বের করো। খুঁজে বের করে যে 16টাকে আমি লিখবো যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল। আমি যদি 2 গুণিত 8 নিই তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, এটা পরস্পর মৌলিক সংখ্যা না। 2 8 এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না। মানে যে দুটো সংখ্যা নিব, যেমন 2 আর 8 নিয়েছি, তার 2 8 পরস্পর মৌলিক সংখ্যা কিনা? কারণ 2 আর পরস্পর মৌলিক সংখ্যা নয় কেন, এটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু কমেন্টের মাধ্যমে, অবশ্যই আমি কিন্তু কমেন্ট যাতে পাই, কমেন্টের মাধ্যমে জানাবে যে কেন পরস্পর মৌলিক সংখ্যা নয়। যদি বলো কি 4 গুণিত 4, 4ও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, মানে 4 4 হতেই পারে না, ঠিক আছে? পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুটো লাগবে মিনিমাম, তো একটাই তো, 4ই আছে শুধু। তাহলে এটা হবে না, তাহলে 16 কিন্তু এইভাবে হবে না, কিন্তু হয়ে যাবে খুব শর্টকাটে, আমি বলছি। এই হয়ে গেল তো। এরপরে যেটা 18 আছে, 18টাকে আমাকে লিখতে হবে 2 গুণিত 9। এখানে অনেকে বলতে হয় স্যার 3 গুণিত 6 তো নিতে পারতাম, কিন্তু 3 আর 6 কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাই আমি নিব না। কিন্তু 2 আর 9 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, তখন কিন্তু আমি এবারে এসএসসি জিডিতে এসএসসি জিডিতে কিন্তু তোমাদের এরকম এসেছে 72-এর বিভাজিত নিয়ম। তাহলে 72কে কি আমি এভাবে লিখতে পারি না যে 72 সমান 8 গুণিত 9? লিখতে পারি তো, 8 গুণিত 9 লিখতে পারি। আর 8 আর 9টা কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার কি হবে, এই জিনিসটা যে আমি এতক্ষণ ধরে বলছি, এই সব জিনিসগুলো কেন বললাম, এই জিনিসটা বলার কারণ আছে। দেখো আমরা কি করব, এই সব সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে এত কিছু জানবো না, আমরা আগে থেকেই করে বসে আছি যে এই সবের সংখ্যার বিভাজ্যতার নিয়ম কি করতে হবে, যে কি আমাকে কি করতে হবে। দেখো যখনই আমার এইগুলো, দেখো এই যে সংখ্যাগুলো বলছে তাদের, তাহলে আমি এইভাবে লিখলাম, তার কারণটা কি? দেখো যেসব সংখ্যাগুলো, ভালো করে মাথায় রাখবে, যে সমস্ত সংখ্যা 3 এবং 4 একসঙ্গে, যেরকম আমরা 6-এর করেছিলাম, যে 3 এবং 4 দিয়ে বিভাজ্য,
একই সঙ্গে যেমন আমি যদি নিই 36, দেখো 36 3 দ্বারাও বিভাজ্য, আবার 4 দ্বারাও বিভাজ্য, কারণ 3 নয় 3 বারং 36 আর 4 নয় 36, তাহলে এইটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য, বুঝা গেছে। কিন্তু আমি যদি আবার বলি যে আমি যদি বলি আবার ধরে নাও যে কি 30 3 দ্বারা বিভাজ্য কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু এটা 12 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম আশা করে বোঝা গেছে। ঠিক এক্স্যাক্টলি এই যে 14 নিয়েছি, যেটা 7 দুগুণা 14, যেসব সংখ্যাগুলো 2 এবং 7 দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যাগুলো 2 তার সাথে সাথে আবার 7 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো হয়ে গেল আমাদের 14 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝা গেছে, আর কিছু বোঝাবার নেই। ঠিক 15টাও যেসব সংখ্যাগুলো 5 এবং 3 দ্বারা বিভাজ্য, সেই সব সংখ্যাগুলো 15 দ্বারা বিভাজ্য। 18 যেসব সংখ্যাগুলো 9 এবং 2 দ্বারা বিভাজ্য, 9 এবং 2 বা 2 এবং 9 একই সঙ্গে হতে হবে। যেমন ধরে নাও যে কি 36 2 দ্বারা বিভাজ্য, আবার 9 দ্বারা বিভাজ্য, তাই কিন্তু এটা 18 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। কিন্তু যদি আমি 20 নিয়ে নিই, 20 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাই কিন্তু এটা 18 দ্বারা বিভাজ্য না, বোঝা গেছে তো। তাহলে আশা করি এই যে 12 থেকে 18 পর্যন্ত 16 বাদ দিয়ে 16টা বলছি কি হবে, তো যতগুলো সংখ্যা আমরা পেয়েছি তার বিভাজ্যতার নিয়ম কিন্তু বলে দিয়েছি। এরপরে যেটা পড়ে আছে একটা 13, একটা 17, একটা হচ্ছে 19, এই তিনটা বলে দেবো, তাহলে আমাদের বিভাজ্যতার নিয়ম বা আমাদের নাম্বার সিস্টেম কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এর মধ্যে যেগুলো ছিল সেগুলো বলে দিয়েছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। দেখো তাহলে এইগুলো কিন্তু বুঝতে আর কোনো ডাউট নেই, ঠিক আছে। আর যত বড়ই দেখ না কেন আমরা যৌগিক সংখ্যা দিলে এইভাবে লিখবো, দিয়ে আমরা কিন্তু করবো। আর মৌলিক সংখ্যা দিলে একটু প্রবলেমেটিক হয়ে যাবে, বাট মৌলিক সংখ্যা অতটা মৌলিক সংখ্যা ওইভাবেও দেয় না, ঠিক আছে। আমরা দেখেছি যদি বড় খুব দিয়ে দেয় তাহলে কিন্তু ওরা যৌগিক সংখ্যাই দেয়, ঠিক আছে। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের পড়ে থাকছে যে 16টা কিভাবে করবো স্যার, আর 17 আর 13 আর 17 আর 19। চলো তাহলে 16টা হচ্ছে 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম। চলো এখানে এটাকে লিখে দিয়ে শুরু করি। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জিনিস বা কাকে বলছে বা কিভাবে করব আমরা। দেখো কি করব, যে আমরা দেখো যখন ধরো এইরকম আছে একটা সংখ্যা, ঠিক আছে, যখন আমরা 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম করেছিলাম তখন কি 3টে অঙ্ক নিয়েছিলাম, ভালো করে বোঝো। এটা 8-এর ক্ষেত্রে আমরা যখন এই সংখ্যাটাকে এটাকে যখন 4 দিয়ে করেছিলাম তো দুটো সংখ্যা নিয়েছিলাম তখন 4 দিয়ে। আবার যখন আমি ধরো এই সংখ্যাটাকে যখন 2 দ্বারা দেখবো তখন আমি একটা সংখ্যাকে দিয়েছিলাম তখন 2 দিয়ে। তাহলে বুঝতে পারছো, যখন 2 দিয়ে নিব তখন প্রথম অঙ্ক, 4 দিয়ে নিব তখন দুটো অঙ্ক, 8 দিয়ে যখন নিব 3টা অঙ্ক, একবারে সব বুঝিয়ে দিচ্ছি। ঠিক এক্স্যাক্টলি আমি যখন এবার 16 দিয়ে করব তখন 4টা অঙ্ককেই দেখতে হবে যে কি হ্যাঁ 16 দ্বারা বিভাজ্য কিনা। যারা আমার কথা বুঝতে পেরেছে তাদের কোনো আর ডাউট হবে না। যদি এবার 32 দিয়ে বলতো, এই যে 2 এর যেটা পাওয়ারে থাকবে, দেখো 2 এর স্কোয়ার, 2 এর কিউ, 2 টু দি পাওয়ার 4, তারপর 2 টু দি পাওয়ার 5, যদি 2 টু দি পাওয়ার 5 হয় যেটা বলছে 32, তাহলে আমরা কি করতাম, এখানে 4টা সংখ্যা নিয়েছিলাম কার জন্য, 16-র জন্য। তাহলে আমাকে এর পাওয়ারে যটা থাকবে তত দেখতে হবে, তাহলে 5টা আছে, তাহলে আমাকে শেষের 5টা অঙ্ক দেখতে হবে যে কি 5টা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা যদি 32 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য। তাহলে 16 দ্বারা বিভাজ্যতার কি করতে হবে, যে শেষে ধরো এরকম একটা সংখ্যা দিল, ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে এটা 16 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করতে হবে, আমাকে এই যে 7512 মানে 7512 এটা যদি 16 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য, বুঝা গেছে। দেখো কমছে তো নাকি, কমছে তো। আমার যদি এতটা যদি বড় করতে যায় তাতে যদি আমি এখানে কমে গেল, ক ঘর 2 ঘর কমে গেল, বিশাল ব্যাপার, তাহলে কমলো তো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে যাবে এইভাবে, কিন্তু আমরা 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটাই হচ্ছে ব্যাপার, বুঝা গেছে। চলো এইবার যেটা অনেকের ডাউট থাকে বা অনেকের অনেক গন্ডগোল হয়ে যায় যে এইবার স্যার যেটা যা কমেন্ট করতে বলছি সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করবে, আর ক্লাসগুলো কেমন লাগছে এটা একটু কমেন্ট করবে। তোমরা ক্লাস দেখছো কমেন্ট করছো না, এত মেহনত দিচ্ছি, এত লেবার দিচ্ছি, সেখানে তোমাদের কমেন্ট পেলে একটু ভালো লাগে, ঠিক আছে, আর কিছুই না, একটু ভালো লাগে, একটু এনার্জি পাই যে কি হ্যাঁ তোমরা কমেন্ট করছো, লাইক করছো, বুঝে গেছে। চলো এরপরে যেটা আমরা পড়বো সেটা হয়ে গেল আমাদের বাকি আছে 13, 17 আর 19। তাহলে 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি, খুব ইজি 7-এর দ্বারা বিভাজ্যতার নিয়মের মতোই, ঠিক আছে। 7-এর বিভাজ্যতার নিয়ম যারা জানো ঠিক এক্স্যাক্টলি ওই রকম টাইপের। ধরো আমার এরকম একটা সংখ্যা দিল আরবিটারি, ঠিক আছে, আরবিটারি এরকম একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা বলছে যে কি 13 দ্বারা বিভাজ্য হবে কিনা তুমি চেক করো। তাহলে আমাকে চেক করার জন্য কিছু করতে হবে না, আমি কি করব যে এই একক অঙ্ক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে নামিয়ে নেব, নামিয়ে নিলাম, বুঝে গেছে, ভালো করে লিখে নিবে। দেন আমরা কি করব যে এই সংখ্যাটা যেটা একক অঙ্ক আছে এই একক অঙ্কের সাথে আমাকে 4 দিয়ে গুণ করে কি করতে হবে, এর সাথে যোগ করে দিতে হবে। দেখো রিডিউস হয়ে যাবে,
কোথায় ছিল 2876, তারপরে কতটা কমে গেল দেখো, 4-এর ঘর ছিল, তারপরে 3-এর ঘর হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে কিন্তু এটা হবে 311, বুঝে গেছে? 7 আর 4 11, 1 2 10 1 11, ঠিক আছে? তাহলে আমার এটা কত হয়ে গেল 311। এখন আমি বুঝতে পারছি না, তাহলে আমি কি করবো, আবার সেম প্রসেস করব, যে কি এটা নামাবো, আবার এটার সঙ্গে কি করতে 4 গুণ করবো, দিয়ে যোগ করবো, 4 যদি গুণ করি যোগ করি তাহলে কত হচ্ছে 35। 35 কি 13 দ্বারা বিভাজ্য? 35 13 দ্বারা বিভাজ্য নয়, তাই কিন্তু আমাদের এই যে সংখ্যাটা 2876, এই সংখ্যাটাও কিন্তু আমাদের 13 দ্বারা বিভাজ্য না। আশা করি ক্লিয়ার, কোনো রকম ডাউটই নেই, কোনো ডাউট থাকার কথাই নেই। আমি আর একটা করে দিচ্ছি, দেখো এরপর আর একটা করে দিলে তোমাদের আরো ভালো হয়ে যাবে, ঠিক আছে? ধরো এরকম একটা সংখ্যা নিলাম, এটা কি 13 দ্বারা বিভাজ্য? চলো দেখি, দেখো তাহলে আমি এরকম করে সমান নাও না কোনো ব্যাপার নেই, তাহলে আমি 522 রাখলাম, আর এর সঙ্গে 4 যোগ করে গুণ করে যোগ করব, তাহলে 4 6 24, 24 যোগ করব, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা 6 4 5 546, 546। এবার আমার কাজ কি, সেম ভাবে আমাকে এখানে দুটো অঙ্ক নামিয়ে দেবো, মানে লাস্টের অঙ্ক বাদ দিয়ে দুটো অঙ্ক আছে, তাই দুটো অঙ্ক নামিয়ে দেবো, দেন এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 4 6 24, 24 এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে 24 যদি যোগ করে দিই তাহলে আমার দাঁড়াচ্ছে কত, এটা আর এটা হচ্ছে 8, তাহলে 78 জানাচ্ছে। তাহলে আমরা তো জানি যে 6 13 78, কেন না, 6 × 13 সমান হচ্ছে 78, তাহলে 6 13 যদি 78 হয় তাহলে এটাকে কি 13 দ্বারা ভাগ করা যাবে, 13 দ্বারা ভাগ করলে আমার 6 আসবে, ঠিক তো? তার মানে এই সংখ্যাটা যেটা পেলাম সেটা 13 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে সংখ্যাটা নিয়েছিলাম এই সংখ্যাটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য। তাহলে 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম, আশা করে কোনো ডাউট নেই। আমি দুটো সংখ্যা দিচ্ছি, এই দুটো সংখ্যা কমেন্টের মাধ্যমে জানাবে যে 13 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে? আমি কিন্তু এর আগে যারা কমেন্ট করেছে আমি নামটা নিতে ভুলে গেছি, তার জন্য এক্সট্রিমলি সরি, বাট আজকেও যারা দিবে এবং কালকেও যারা দিয়েছে অ্যান্সার, তাদের কিন্তু প্রত্যেকের নাম আমি কালকে জনে জনে নিব, দরকার খাতায় লিখে নিয়ে আসবো, ঠিক আছে? চলো আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এগুলো সব 13 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, ঠিক আছে? চলো এটা, ঠিক আছে? এই দুটো 13 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আশা করি বোঝা গেছে। চলো 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে? একটার পর একটা আস্তে আস্তে করে কিন্তু একটার পর একটা আমরা করে ফেলছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 17, সব করে ফেলেছি। তার আগে 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কিছু নয়, সেম টু সেম প্রসেস। যখনই দেখবে যে মৌলিক সংখ্যা আসে তখন আমরা এইভাবেই করব, ঠিক আছে? দেখো কি বলছে, যে ধরো আমার এরকম একটা সংখ্যা নিলাম, আরবিটারি এরকম একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না আমাকে চেক করতে বলছে। তাহলে 17 দ্বারা বিভাজ্য চেক করব কিভাবে? আমি দেখো আমাকে এরকম সংখ্যা দিয়ে দেবে, আমার একক অঙ্ক বাদ দিয়ে আমি বাকিটা নামিয়ে নেবো, তাহলে বাকিটা নামিয়ে নিলাম। দেন আমাকে কি করতে হবে, এর সাথে আমাকে কি করতে হবে, 5 গুণ করতে হবে। একটু মনে রাখতে হবে বলতে এরকম না যে কি দেখো আমার তোমার মাথায় থেকে গেছে, তোমাদেরও কি হবে যখন প্র্যাকটিস করবে আস্তে আস্তে কিন্তু দেখবে যে মাথায় থেকে যাবে। কেন লাগবে? যেমন ধরে নাও যে কি যদি তোমাদের এইরকম দিয়ে দেয় যে 34 দ্বারা বিভাজ্যতার নিয়ম বের করো, একটা সংখ্যা দিয়েছে এটা 34 দ্বারা, কেন পড়বো? এটা দিয়ে দিল যে এই সংখ্যাটা 34 দ্বারা বিভাজ্য কখন হবে, যখন এক্সট্রা মার্কসে কত বসবে বা কিছু একটা, ঠিক আছে? বা নিচের কোন সংখ্যাটা 34 দ্বারা বিভাজ্য, তখন 34কে আমরা এইভাবে লিখতে পারবো 2 × 17, তাই তো? তাহলে যেসব সংখ্যা হলো 2 এবং 17 দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে যে কি 34 দ্বারা বিভাজ্য, এবং 2 দ্বারা তো তুমি জানো, কিন্তু 17 দ্বারা যদি না জানো তাহলে কি 34 দ্বারা বিভাজ্যতা পারবে না, বুঝে গেছে? দেখো তাহলে এবার আমার এটা কাজ, এটাকে 5 দিয়ে গুণ করবো, দিন এটা থেকে মাইনাস করবো, তাহলে 5 দিয়ে 5 6 30, তাহলে 30 মাইনাস করবো। আমাদের কাজটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করবো, তাই তো? এটা থেকে এটা হচ্ছে আমাদের বিয়োগ করা কাজ। তাহলে যখন আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কত হয়ে যায়, 400, কত হচ্ছে 400 আমাদের 93 হয়ে যাচ্ছে, তাই তো? 493। তাহলে 493 কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এটা কি 17 দ্বারা বিভাজ্যকে বিভাজ্য না, আমি এখনো বুঝতে পারছি না। তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে যে কি এইটাকে এইভাবে আমার 49 নামা, আর এইটার সঙ্গে আমার কত গুণ করা, এটার সঙ্গে আমার গুণ করা হচ্ছে, কাজ হচ্ছে 5। তাহলে 3 5 কত 15, তাহলে 15 এর থেকে বিয়োগ করবো, তাহলে 15 যদি বিয়োগ করি তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে, ঠিক তো? 9 থেকে 5 বাদ দিলে 4, আর 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে আমার 34 চলে আসছে, ঠিক আছে? এই 34টা কি 17 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য। তার মানে এই যে সংখ্যাটা নিয়েছিলাম, ঠিক আছে, 5236, তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমার 17 দ্বারা বিভাজ্য।
বুঝে গেছে? তো 2 ইজি, এর আগে যেটা আমি দেখালাম যে 13 দ্বারা সেম টু সেম, খালি এখানে গুণ করার যে ব্যাপারটা আছে যে কত দিয়ে গুণ করছি না গুণ করছি, এইটাই হচ্ছে ফারাক, আর কিচ্ছু না। বুঝে গেছে তো? চলো এরপরে তাহলে আমি একটা কি করছি, একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই কি করবে, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো কমেন্ট যদি না করো, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করো, দেখতে খুব ভালো লাগবে, মজা পাবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। বুঝে গেছে? তাহলে চলো আমাদের আজকের লাস্ট টপিক যেটা হচ্ছে 19 দ্বারা বিভাজ্যতার নিয়ম, সেটা একদম 2 ইজি, কিছুই নেই, ওটা একদম আরো সহজ, এদের থেকেও আরো সহজ, মানে বলা যায় যে তোমরা করেই ফেলেছো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। দেখো 19 দ্বারা বিভাজ্যতার নিয়ম, আশা করি আমি যখন এর আগের ক্লাসে 7-এর বিভাজ্যতার নিয়ম দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। তো 7-এর বিভাজ্যতার নিয়মটা আর এখানে একদম সেম টু সেম, খালি একটুখানি আলাদা। দেখো কি আলাদা, ধরো আমি এরকম একটা সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে, তিনটা সংখ্যা নিলাম, ঠিক আছে, তাহলে আমার কাজ কি, কাজ হচ্ছে কি আমরা এই সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো, দেন বাকিটা নামিয়ে নিব, তাহলে 52, এইটার সাথে আমি কি করব, 2 গুণ করব, তাহলে 2 গুণ করলে কত হবে, 12। আমি 7-এর ক্ষেত্রে কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, এইখানে জাস্ট যোগ করব, বুঝে গেছে, এখানে জাস্ট যোগ করব, তাহলে যোগ করে কত হচ্ছে আমার 64, তাই তো 64 হচ্ছে। 64টা কি 19 দ্বারা বিভাজ্য? না। বিভাজ্য কি না? তাহলে 64টা যদি 19 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে কিন্তু আমার যে 526 এই সংখ্যাটাও কিন্তু আমার 64 দ্বারা বিভাজ্য নয়। বুঝে গেছে? সরি, 19 দ্বারা বিভাজ্য নয়। বুঝে গেছে? সেম টু সেম। আমি যদি একটু বড় সংখ্যা নিয়ে নিই, এটা মিটিয়ে নিই, চলো মিটিয়ে দিই। একটু বড় সংখ্যা যদি নিয়ে নিই, ধরো আমি এরকম নিয়ে নাম 9821, ঠিক আছে, দেন আমার কাজ কি, দেন কাজ হচ্ছে যে কি 982 নাম দিলাম, এটার সঙ্গে কত গুণ করবো, 2 গুণ করে আমি যোগ করব, তাহলে 2 যোগ করে কত হচ্ছে, এটা হচ্ছে আমার 84। আমি এখনো বুঝতেই না, সেম প্রসেসে 98 এদিকে নামাবো, এটার সঙ্গে 2 গুণ করে বিয়োগ করবো, তাই তো 2 গুণ করে বিয়োগ করলে কত হবে, 8 হবে, তাহলে 8 আমার কত হলো 90 কি 19 দ্বারা বিভাজ্য না? কোনো মতেই না, ঠিক আছে, তাহলে 90 কিন্তু 19 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, মানে হচ্ছে 90টা 19 দ্বারা বিভাজ্য নয়, তাই এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাও কিন্তু 19 দ্বারা বিভাজ্য নয়। আশা করি তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা যে বিভাজ্যতার নিয়মটা যেটা শুরু করেছিলাম, আজকে তো এটা পার্ট 2 হলো, নাম্বার সিস্টেমের 6 ক্লাস। তো আশা করি নাম্বার সিস্টেমে আর কোনো কিছু তোমাদের মিস্টেক যাবে না। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করবে, এটারও একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা অবশ্যই করবে, দেখবে যে কি ভালো লাগবে, ঠিক আছে। চলো এই সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে কিন্তু তোমরা রিজনিং এর ক্লাস পাবে 8টার সময়, সেটা হচ্ছে যে ডাইসের ক্লাস পাবে, খুব সুন্দর, চেষ্টা করবে একটা ক্লাসে সম্পূর্ণটাই শেষ করে দেওয়া, দেখা যাক কতদূর করছি, বাট আজকে রাত 8টার সময় কিন্তু অবশ্যই ডাইসের ক্লাস তোমরা পাবে। তো চলো আজকে এখানে, ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, আর নতুন মেম্বার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বছরে তোমাকে চাকরি একটা পেতে হবে, এই মেনে কিন্তু পড়াশোনাটা করতে থাকো। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।